মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান, তৃণমূল থেকে রাষ্ট্রপতি, তার সবচেয়ে বড় রাজনৈতিক ফ্যাক্টর কোনটি? দলের কঠিন সময়ের নেতৃত্ব, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, ক্লিন ইমেজ, নাকি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা? কি মনে হয়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দফায় বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এটা অনেকটা অনুমান করা যাচ্ছিল এই অর্থে যে বিএনপি ক্ষমতা আসার পর রাষ্ট্রপতি কে হবেন এটা নিয়ে একটা জোর আলোচনা আগে থেকেই চলছিল। আপনি যদি দেখেন যে বিএনপি যারা সিনিয়র লিডারশিপ যেটা আছে, বিএনপি যদি পলিটিক্যাল কাউকে চুজ করতে চায় তখন বিএনপির হাতে অপশন কিন্তু আর খুব যে বেশি আছে সেটা বলা যাবে না। তো আর কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপি আবার তার দলের বাইরে আবার অন্য কারো কাছে যাবে বা অন্য কাউকে পিক করবে, এটাও আমার কাছে কখনো মনে হয়নি। সো দেখার বিষয় ছিল যে দলের ভেতর থেকে কে হন। সেই হিসাবে অনেক হিসাব নিকাশ করেই অনেকেই এটা আঁচ করছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়াটা অনেকটা অবধারিতই ছিল। যাই হোক, তিনি হয়েছেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি হওয়াটাকে দেখেন না, এখানে রাষ্ট্রপতির পদটা এক অর্থে এখানে কোনো কাজ নাই। সত্যি কথা বলতে এটা হেড অফ দ্য স্টেটের কথা, এটা সাংবিধানিক পদ, ঠিক আছে। অনেকে একসময় মানে বলতেন যে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা প্রবর্তন হওয়ার পরে যে বাংলাদেশের রাষ্ট্রপতির কাজ হচ্ছে মাজার জিয়ারত করা এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো সমাবর্তনে যাওয়া, এরকম একটা কথা চালু ছিল। তো অনেক সময় আবার এরপরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের একটা কথাও বিভিন্ন সময় এসেছে, জুলাইয়ের অভ্যুত্থানের পরও সেটা এসেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অবশ্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিরোধী, কারণ আমি মনে করি যে এখানে একটা দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি হবে। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রতিষ্ঠান, তিনি রাষ্ট্রপ্রধান, হেড অফ দ্য স্টেট, তিনি ওভাবেই থাকুক, সেটাই বেটার হবে। বাট রাষ্ট্রপতির একটা আলাদা গুরুত্ব বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন ক্রাইসিস পিরিয়ডে, এবং এগুলো নিকট অতীতেই ঘটেছে যে রাষ্ট্রপতি অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন 5ই আগস্টের পরে যেটা হলো, এমনকি 1/11 যখন হলো তখন, এর আগেও যখন 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল তখন। এখন আমরা দেখেছি যে বিএনপির হিস্ট্রিটা ছিল, বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের করার ক্ষেত্রে অতীতে মানে ভালো পদক্ষেপও নিয়েছে, মানে সঠিক পদক্ষেপও নিয়েছে, আবার ভুল পদক্ষেপও নিয়েছে, দুটোই আছে বিএনপির ইতিহাসে। তো যার কারণে এবার অনেকের মনে একটা সংশয় ছিল যে আসলে বিএনপি এটাকে কীভাবে করে দেখার জন্য। তো যাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমি মনে করি যে ওনার যে পলিটিক্যাল ক্যারিয়ার, আপনি যেটা কথাটা বলছিলেন, উনি তো একদম সেই বহু বছর ধরে রাজনীতি করে আসা একজন ব্যক্তিত্ব, এবং বিএনপির ইতিহাসে সবচেয়ে টাফেস্ট টাইম আমি বলবো যেটা 1/11-এর পর থেকে। কারণ বিএনপি তার প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এতটা কঠিন সময়ে, জিয়াউর রহমানের মৃত্যুর পরেও কিন্তু তার হত্যাকাণ্ডের পরেও এটা হয়নি। কারণ এদিকে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা, তারেক রহমান দেশের বাইরে থাকা, বিএনপির একটা বেহাল অবস্থা, ছত্রভঙ্গ অবস্থা লিডারশিপে, সেই অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বেশ ভালো রোল প্লে করেছেন। কারণ আপনি দেখবেন যে আমরা যেহেতু তখন অ্যাক্টিভ জার্নালিজম করতাম, তখন মানুষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির সাধারণ সম্পাদক মানে মহাসচিব, এই দুটো পজিশনের মধ্যে মেলাতো, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই পজিশনটা এবং সে ব্যক্তিটা হয়ে গেছিল হাস্যকর, একটা হাসি ঠাট্টা তামাশার ব্যাপার, যে একটা দলের সাধারণ সম্পাদক এরকম হয় নাকি। আর অন্যদিকে যখন মানুষ বিএনপির সাধারণ সম্পাদককে মেলাতো তখন তার একটা পলিটিক্যাল ওয়েট ক্যারি করতো, ব্যক্তি হিসাবে তার একটা ইমেজ ক্রিয়েট করতো। এবং তিনি, আমি দেখেছি, আমি বিএনপির বহু সমাবেশে গ্রাসরুটস লেভেলে আমি কভার করতে গিয়েছি, যে ওনার একটা আলাদা অ্যাকসেপ্টেবিলিটি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। যেহেতু খালেদা জিয়া তখন প্রায় 6 বছর ওনাকে কারাগারে রাখা হয়েছিল, তারেক রহমান দেশে ছিলেন না, সো অবভিয়াসলি দল পরিচালনা করার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হি ওয়াজ দ্য ফেস অফ বিএনপি তখন, ওই সময় দলের, কারণ আর তো দলের নেতাকর্মীরা আর কাউকে পাচ্ছে না। সো সেই হিসাবে যদি আপনি চিন্তা করেন যে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার, বিএনপির দুঃসময়ের যাত্রা, সব কিছু মিলিয়ে বিএনপি যাকে পিক করেছে, চুজ করেছে, মন্দ করেনি আমার মনে হয়।